এদিকে একের পর এক মামলায় খালাস পাচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে ফেরাতে দিল্লিতে বৈঠক করবেন খলিলুর রহমান ও এস জয়শঙ্কর। অবশেষে ডক্টর ইউনূসকে ফাঁসিয়ে দিল আসিফ মাহমুদ। একের পর এক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা, কারণ পুলিশ চাইলেও তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারছে না, কারণ পুরো মামলাটি সাজানো এবং ভুয়া। সুতরাং এই যে তথাকথিত জুলাই অভ্যুত্থান, তথাকথিত জুলাই বিপ্লব এবং এই একে কেন্দ্র করে ফাঁসির রায়, ফাঁসির আদেশ, যাবজ্জীবন কারাদণ্ড সবই আসলে ভুয়া। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যাচ্ছেন ভারত সফরে। এটা কি শুধুই সৌজন্য সফর, নাকি এই সফরের আড়ালে আওয়ামী লীগকে ফেরানোর কোনো নীরব সমঝোতা চলছে? খলিলুর রহমানের দিল্লি সফরের পর আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হবে রাজসাক্ষী, আর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার হবে আসামি। সজীব ভুঁইয়াকে ইমিডিয়েটলি আমার মনে হয় গ্রেপ্তার করে তাকে রাজসাক্ষী করা দরকার। গণভোটের পুরো চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে এই ভোটাভুটির মধ্য দিয়ে। সুতরাং এখনই বলা যায় যে এই গণভোটটা আসলে বাতিল হয়ে যাচ্ছে। ইউনূসের অসাংবিধানিক গণভোটটি বাতিল করতে যাচ্ছে বিএনপি সরকার। দর্শক, অবশেষে প্রফেসর ইউনূস সরকারের গোমর পুরোপুরি ফাঁস করে দিলেন তারই উপদেষ্টা, তারই শিষ্য, তারই ছত্রছায়ায় বেড়ে ওঠা একটি রাজনৈতিক দলের এখন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বাংলাদেশ একটি মামলা হামলার দেশে পরিণত হয়েছিল ইউনূসের অবৈধ শাসনামলে। এখনো চলছে সেসব মামলা এবং হামলা। সে অর্থে তারেক রহমানের সরকারও এই একই অর্থাৎ মামলা হামলার দেশ থেকে বাংলাদেশকে বের করতে পারে। একের পর এক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা, কারণ পুলিশ চাইলেও তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারছে না, কারণ পুরো মামলাটি সাজানো এবং ভুয়া। সুতরাং এই যে তথাকথিত জুলাই অভ্যুত্থান, তথাকথিত জুলাই বিপ্লব এবং এই একে কেন্দ্র করে ফাঁসির রায়, ফাঁসির আদেশ, যাবজ্জীবন কারাদণ্ড সবই আসলে ভুয়া হয়েছে। তা বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক অভূতপূর্ব কেলেঙ্কারি। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে হত্যা মামলা, ঘটনাস্থল বদলে অন্য থানায় মামলা দায়ের, এসব কিছুই প্রমাণ করে যে পুরো জুলাই সন্ত্রাসী একটি সুপরিকল্পিত নাটক ছিল। যখন মামলার তথাকথিত নিহত ব্যক্তি নিজেই আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেয় যে আমি মরি নাই, আমি জীবিত এবং অন্য এলাকায় আহত হয়েছিল, তখন বুঝতে বাকি থাকে না যে গোটা ঘটনাটি কতটা মিথ্যা এবং প্রতারণামূলক। এই একটি মামলাই যথেষ্ট পুরো জুলাইকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। পিবিআইর তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। 56% মামলায় কোনো প্রমাণই খুঁজে পাওয়া যায়নি। যেসব মামলায় চার্জশিট দেওয়া হয়েছে সেখানেও বেশিরভাগ আসামি প্রকৃত নয়। ঢাকার ঘটনায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল এবং কুমিল্লার মানুষদের আসামি করা হয়েছে, যারা কখনোই ঢাকায় আসেনি। এই তথ্যগুলো স্পষ্ট করে দেয় যে একটি সুসংগঠিত চক্র পুরো দেশ জুড়ে মিথ্যা মামলার জাল বিস্তার করেছিল। সেসব মামলায় গ্রেপ্তার হয়ে হাজার হাজার মানুষ এখন জেলে আছে, কারাগারে আছে এবং কারাগারে অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করছে। আর কারো কারো তো বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে। রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে হামলার অভিযোগে 250 আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী এবং সাক্ষীদের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি বা পায়নি পিবিআই। এই ঘটনা প্রমাণ করছে যে কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সিন্ডিকেট করে এই মিথ্যা মামলাগুলো দায়ের করেছিল। তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করা এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা। অথচ এসব মামলাতেই বিগত 19 মাস ধরে আটক রয়েছেন সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক সহ অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী। রুস্তম আলীর মতো সাধারণ পত্রিকা বিক্রেতার বিরুদ্ধে 3টি হত্যা মামলা সহ 7টি মামলা এবং 10 মাস কারাভোগ করেছেন এই রুস্তম আলী। এই ঘটনায় 2টি আলাদা থানায় মামলা, নিহতের বাবা কোনো মামলা না করলেও অন্য কেউ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এসবই আসলে প্রমাণ করে যে একটি সংগঠিত চক্র এই কাজগুলো করেছে। আর ইউনূস সরকারের আইনমন্ত্রী এর থেকে বখাত পেয়েছে। কুড়িগ্রামের সাংবাদিক আব্দুল খালেক ফারুকের ঘটনা আরো ভয়াবহ। নিহতের পরিবার কোনো মামলা না করলেও ছাত্র সংগঠনের নেতা বাদী হয়ে মামলা করেছে। এমনকি সাংবাদিক নিহতের জানাজায় অংশ নিয়েছিলেন, অথচ তারই বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এই ঘটনা প্রমাণ করছে যে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিকদেরকে টার্গেট করা হয়েছিল। বিনা বিচারে এভাবে আটক রাখার দায় ইউনূসের যেমন, তেমনি তারেক রহমানেরও। যারা এই অবৈধ ক্ষমতায় এসেছেন তারা সবাই এই অবিচারের অংশীদার। 372 জনকে অব্যাহতি দেওয়ার নামে প্রহসন চালিয়ে যাওয়া হচ্ছে, যেখানে হাজার হাজার নিরপরাধ মানুষ আজও কারাগারে আটক রয়েছেন। ফরিদপুরের জিয়াউল হক বাবলু কখনো আশুলিয়ায় যাননি, অথচ আশুলিয়া থানার মামলায় তাকে আটক করা হয়েছে। তার ভাষায়, আমি এখনো পালিয়ে বেড়াচ্ছি। এটাই হলো তথাকথিত অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রকৃত চিত্র। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই মিথ্যা মামলাগুলোর ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যে মামলাগুলোর 56% ভুয়া প্রমাণিত।
যেখানে জীবিতকে মৃত দেখানো হয়েছে, যেখানে বাদী সাক্ষীর অস্তিত্ব নেই, সেই মামলার ভিত্তিতে বিচার করে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। এ কি কোনো বিচার নাকি রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন প্রদর্শনী? আদালত যখন নিজেই স্বীকার করে যে এসব মামলা মিথ্যা এবং একের পর এক অব্যাহতি দিচ্ছে আদালত, তখন প্রশ্ন আসে যে ভিত্তির উপর দাঁড়িয়ে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেই ভিত্তি যদি মিথ্যা হয় তাহলে সেই রায়ের বৈধতা কি? যেখানে পুলিশ চার্জশিট দিতে পারছে না কারণ মামলাগুলো সাজানো, সেখানে বিচারের নামে এই প্রহসন চালানো মানে বিচার বিভাগকেও এই অবৈধ কার্যক্রমের অংশীদার করে তোলা, যা ইতিমধ্যে হয়ে গেছে বহুবার। বাংলাদেশের মানুষ আজ বুঝে গেছে যে জুলাই সন্ত্রাস থেকে শুরু করে এর পরবর্তী সব ঘটনা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। মামলা যখন ভুয়া, অভিযোগ যখন মিথ্যা, তখন সেই ভিত্তিতে দেওয়া ফাঁসির আদেশও নিঃসন্দেহে ভুয়া এবং অবৈধ। মামলা যদি ভুয়া হয় তাহলে ফাঁসির আদেশও ভুয়া। ভালো থাকবেন। দর্শক, অতঃপর প্রশ্ন এসেছে যে তাহলে কি 24-এর আন্দোলন কেন্দ্রিক যে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে সেই পুলিশ হত্যার বিচার হবে? পুলিশ হত্যার ব্যাপারে তদন্ত হবে এবং তদন্তে যারা দোষী তারা কি বিচারের মুখোমুখি হবেন, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে? প্রশ্নটা কেন এসেছে? প্রশ্নটা নতুন আইজিপির আজকের একটি বক্তব্যের প্রেক্ষাপটে এসেছে। তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে তদন্ত হবে এবং বিচার হবে। অথচ কদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। কার কথাটাকে আমরা বেশি মূল্যায়ন করব, আগের বলা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা নাকি আজকে বলা পুলিশ প্রধানের কথা? এর মাঝে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটতে চলেছে। একদিন পরে যখন সংসদ বসছে তখন সেই সংসদে কি কি বিষয়গুলো, প্রফেসর ইউনূসের কি কি সিদ্ধান্তগুলো পাশ হবে, কোনগুলো বাতিল হবে, এই ব্যাপারগুলোর মধ্যেও জুলাই আন্দোলন, পুলিশ হত্যা, এই ব্যাপারগুলো লুকিয়ে রয়েছে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি আইজিপি কি বললেন। এটা আমার কাছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হয়েছে। তিনি কেন এই কথা বললেন সেগুলো একটু বোঝার চেষ্টা করি, সাথে মেলানোর চেষ্টা করি তার কথাটার সঙ্গে সরকারের কথা মিলছে নাকি মিলছে না। সেই আলোচনায় করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। তো বলছিলাম জুলাই আন্দোলনে, 24-এর জুলাই আন্দোলনে সেখানে যে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপার সেই ব্যাপারে আলোচনায় যাওয়ার আগেই আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি। সেটা হচ্ছে নতুন একটি মানবিক চ্যানেল ফুড ফর অল, যারা ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করে, রান্না করা খাবার। 5 জন তরুণের এই উদ্যোগ পলিটিক্স টিভি আমাদের ভালো লেগেছে, আমরাও তাদেরকে পাশে থেকে সহযোগিতা করতে চেয়েছি। এবং এই যে মানবিক উদ্যোগ, বাংলাদেশের মহান স্বাধীনতার মাসে 18 কোটি মানুষের স্বাধীনতা হয়তো অর্জন সম্ভব হয়েছে, কিন্তু খাবারের স্বাধীনতা এখনো 18 কোটি মানুষের অর্জন হয়নি বলেই মনে হয়। সেরকম একটা প্রেক্ষাপটে মহান স্বাধীনতা দিবস থেকে চালু করা তাদের এই উদ্যোগের পাশে আমরা থাকতে চাই। দর্শক, আমাদের যারা দর্শক আপনারাও যদি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ফুড ফর অল এই চ্যানেলে সাবস্ক্রাইব করে তাদের পাশে থেকে তাদেরকে অনুপ্রেরণা দেন, তাহলে হয়তো এই মহৎ কাজটা সমাজে বিস্তার লাভ করবে এবং সমাজের যারা উঁচু স্তরে আছে, যাদের সামর্থ্য রয়েছে, তারা এক মুঠো খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহ পাবে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে নতুন তথ্য দিয়েছেন আজকে আইজিপি যখন এই কথা বলছেন তখন আমার কাছে খটকা লাগছে। ব্যাপারটা কি তাহলে পাল্টে গেল? কদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য থেকে সরকার কি তাহলে দূরে সরে আসছে? সেই বক্তব্য আর থাকছে না? কি বলছেন আইজিপি, চলুন একটু জেনে দেখি। চ্যানেল 24-এর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে 5 আগস্টের আগে পরে পুলিশ সহ অনেকেই মারা গেছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 5 আগস্টের আগে পরে পুলিশ সহ অনেকেই মারা গেছে, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 5 আগস্টের পরেও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোরও আইনি পদক্ষেপ নেবে পুলিশ। সেটা কি বিএনপির বক্তব্য নাকি পুলিশ প্রধানের ব্যক্তিগত বক্তব্য? যদিও এই পুলিশ প্রধান এসেছেন বিএনপি সরকার আসার পরে, সুতরাং বিএনপি সরকারের যে বক্তব্য সেটাই তার বক্তব্য হওয়ার কথা। কিন্তু খটকা লাগে, কদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন জুলাইয়ের পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের প্রশ্নই আসে না, এই বক্তব্য যখন দিলেন তখন, এবং তাকে কেন্দ্র করে আরেকটা বক্তব্য ছড়িয়ে গেল যে বিপ্লবীদের এই পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে যদি তদন্ত করে শাস্তি দিতে হয় তাহলে তো 71-এ রাজাকারদের ওপরে আক্রমণের জন্য মুক্তিযোদ্ধারও বিচার চাইতে পারে কেউ। যদিও সেই কথাটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। কি বলছে গণমাধ্যম? 5 আগস্টের আগে পরে পুলিশ সহ অনেক মানুষ মারা গেছে, তাই সেই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকে বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন। 5 আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশ সহ অনেক মানুষ মারা গেছে, এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, কথায় কথায় তরুণরা রাস্তায় নেমে অবরোধ করে, এটা ঠিক নয়, এতে সবারই ক্ষতি হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স সহ অনেক কথা তিনি বলেছেন।
এখন তার এই যে বক্তব্য যে 5 আগস্টের আগে পরে পুলিশ সহ অনেকেই মারা গেছে, সবকিছুর ব্যাপারেই তদন্ত হবে এবং বিচারের মুখোমুখি করা হবে, সেই ক্ষেত্রে এত প্রশ্ন আসেই, তাহলে কি পুলিশ হত্যাকাণ্ডের বিচার হচ্ছে? যদি পুলিশ হত্যাকাণ্ডের বিচার হয় তাহলে একদিন দুদিন আগেই যে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন যে সংসদে প্রফেসর ইউনূসের যে জুলাই আন্দোলনের ইন্ডেমনিটি, অর্থাৎ জুলাই যোদ্ধা যারা, তাদের জন্য যে ইন্ডেমনিটি দেয়া, দায় মুক্তি দেয়া, তাদের কোনো দায় থাকবে না, তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, অভিযোগ করা যাবে না, যে দায় মুক্তি প্রফেসর ইউনূস দিয়ে গেছেন সেই দায় মুক্তি বিএনপি সরকার গ্রহণ করবে, এই সিদ্ধান্ত বিএনপি নিয়েছে, এই বক্তব্যটা তাহলে পরস্পর বিরোধী হয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই দায় মুক্তির ব্যাপারটা যদি সংসদে গৃহীত হয় তাহলে পুলিশ হত্যাকাণ্ডের বিচার করা হবে না, এই মর্মেই একটা এগ্রিমেন্ট হয়ে যায় আর আদতে। তাহলে আইজিপির এই বক্তব্যটা বাস্তবায়ন করা আদৌ কি সম্ভব? আমার মনে হয় সম্ভব নয়। কিন্তু আইজিপি এই কথা কেন বললেন, আজকে হঠাৎ করে এই বিষয়ে কেন বললেন? তিনি কি অ্যাবসেন্ট মাইন্ডে এই কথা বলেছেন, নাকি সরকারের ভেতরেই ভিন্ন কৌশল নিয়ে সরকার হাঁটছে? যে কৌশল নিয়ে হাঁটুক না কেন, আমরা চাই প্রতিটি অপরাধের বিচার হোক। সেই অপরাধী যেই হন না কেন, যেই অপরাধ করুক না কেন, তার বিচার হলে সমাজে একটা কি বলবো, যে একটা বক্তব্য স্প্রেড করা যায় যে অপরাধ করে ক্ষমা পাওয়া যাবে না, তিনি যত বড় কিংবা যত উঁচু স্তরের মানুষই হন না কেন। সেটা কি বিএনপি প্রতিষ্ঠিত করবে, নাকি বিএনপি ওই কমন ইন্ডেমনিটির পথেই হাঁটবে? এখানে আমার মনে হচ্ছে খুবই সরলভাবে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আন্দোলনের সময় মুখোমুখি অবস্থানে যে ঘটনাগুলো ঘটেছে, হতাহতের যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো তো তদন্তে বেরিয়ে আসবে যে ওটা ব্যক্তি আক্রমণ ঠেকাতে কিংবা নিজের উপরে আক্রমণের ঠেকানোর কৌশল নিতে ঘটনাগুলো ঘটে গেছে। এই ঘটনাগুলোর বিচার না হোক, কিন্তু প্ল্যান করে যে থানা পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, থানার মধ্যে পুলিশকে বেঁধে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দিয়ে পুলিশকে পুড়িয়ে মারা, পুলিশকে গাছের সঙ্গে ঝুলিয়ে মারা, ওভারব্রিজে ঝুলিয়ে মারা, এই ব্যাপারগুলো স্পেসিফিক যেগুলো হিংসাত্মক কর্মকাণ্ড, যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং বলা হয় যে সেই আন্দোলনের মধ্যে তৃতীয় কোনো পক্ষ ঢুকে পড়েছিল এই কাজগুলো করার জন্য। আবার ওই জুলাই যোদ্ধারই একজন, তার স্বীকারোক্তিও আমরা পেয়েছিলাম যে তারা যদি পুলিশ না মারতেন, যদি মেট্রো রেলে আগুন না দিতেন, তাহলে এই বিপ্লব সম্ভব হতো না। এই ব্যাপারগুলো আমার মনে হয় যে ওই স্বীকারোক্তির ফলেই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ইন্ডেমনিটি দেয়া, কারণ এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যে পুলিশ হত্যাকাণ্ডে যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো তারাই করেছে। সুতরাং একটা আন্দোলন এবং আন্দোলন পাল্টা আক্রমণ, এই আক্রমণের মধ্যে ঘটনাগুলো ঘটেছে, এভাবেই প্রতিষ্ঠিত করে ইন্ডেমনিটি দেয়া ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। কারণ ইন্ডেমনিটি যদি না দেয়া হয় তাহলে এতে অনেকেরই ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা করে শেখ হাসিনাকে হুকুমের আসামি বানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের যে রায়, সেই রায় ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনা কিন্তু রাস্তায় নেমে কাউকে নিজ হাতে গুলি করেননি, তাকে করা হয়েছে হুকুমের আসামি। এই হুকুমের আসামি অন্য ক্ষেত্রেও অনেকে হয়ে যেতে পারেন। সুতরাং একটাই আমার মনে হয় সমাধানের কৌশল, সেটা হচ্ছে ইন্ডেমনিটি। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আইজিপির এই বক্তব্য কোনোভাবেই কি বাস্তবায়নযোগ্য কিংবা সঠিক আপনার কাছে মনে হয়, নাকি সরকারের আগের বক্তব্যই সঠিক? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। সব কথা প্রকাশ করতে হয় না, কিছু কথা মানুষকে বুঝার জন্য সময় দিতে হয়, সুযোগ দিতে হয়। কিন্তু এনসিপি, জাতীয় নাগরিক পার্টির এই তথাকথিত বদমাশগুলা, এরা জানেই না কোন ধরনের স্বীকারোক্তি দিলে কিংবা কোন ধরনের কথা বললে সেই কথা একটা সময় নথি আকারে তাদের উপর ব্যাপক প্রভাব ফেলবে। এই মুহূর্তে তারা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছে, যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপি ক্ষমতায়, কিন্তু বিএনপি ডক্টর ইউনূসের সরকারের একটা সংস্করিত ভার্সন, সেটা আমি বারবার বলেছি, এবং তাদের বিভিন্ন কর্মযজ্ঞের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে। 26শে মার্চ স্বাধীনতা দিবসে মিষ্টি সুভাষ নামে একটা অভিনেত্রী মডেল গ্রেফতার হয়েছে। আজ দেখলাম তাকে 2 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। তার অন্যায়, সে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে, সে শেখ হাসিনার পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিল। এই অন্যায়ের কারণে বর্তমান সরকার তাকে 2 দিনের রিমান্ডে দিয়েছে। তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে, ইউনূস ঠিক যা যা করেছে, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ঠিক তাই করছে। তাদের মধ্যকার কোনো পার্থক্য আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, যেটা নিয়ে কথা বলছিলাম। সবকিছু সব জায়গায় বলতে হয় না, কিন্তু এনসিপির এই শিশু বাচ্চারা, তারা যে রাজনৈতিকভাবে অজ্ঞ, তারা যে প্রজ্ঞাবান না, তাদের মধ্যে যে এখনো ভাবগম্ভীর্যতা আসে নাই, সেটা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বারবার প্রমাণিত হচ্ছে। গতকাল এনসিপির একটা আলোচনা সভায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছে, ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল, বিএনপিকে উৎখাত করার একটা রোডম্যাপ তারা সাজিয়েছিল, তাদেরকে বলা হয়েছিল, কিন্তু তারা গণতন্ত্র রক্ষার জন্য একটা গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন করেছে। যদি সেটা না করতো তবে তারা 2029 সাল পর্যন্ত, অর্থাৎ শেখ হাসিনা সরকারের মেয়াদকালীন পর্যন্ত তারা বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারতো। কিন্তু বাস্তবতা হলো ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য হয়েছে, কারণ সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় নাহিদ ইসলাম, এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল বলতেছে শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল ডিপ স্টেট। ভিডিওটা দেখা উচিত না? চলেন দেখি। শরীফ উসমান হাদি হত্যার খুনের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। আমরা যখন ইলেকশনে মানুষের কাছে গিয়েছি, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে এটাই বলেছে, উসমান হাদি হত্যার বিচার যেন ভাইয়াই মাটিতে হয়।
এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল ডিপ স্টেট, এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল দেশি বিদেশি নানা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে এবং শুধু প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। সে বলেছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে ডিপ স্টেট সম্পৃক্ত। ডিপ স্টেট জিনিসটা আসলে কি? ছায়া সরকার, তাই তো? ডিপ স্টেট কি করে, কিভাবে কাজ করে আপনারা কি জানেন? ডিপ স্টেট নিয়ে আমি আমার মনে হয় প্রায় 10টার উপরে ভিডিও বানিয়েছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম দিককার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এই যে অজ্ঞ, এই যে শিশু বাচ্চারা ডিপ স্টেটকে বিতর্কিত করে বক্তব্য দিয়েছে। ডিপ স্টেট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, তাই তো? সিআইএ এখানে সম্পৃক্ত, তাই তো? তার মানে ডিপ স্টেটকে বিতর্কিত করে যখন আপনি বক্তব্য দিবেন তখন সেটা কিন্তু আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের গায়ে গিয়ে লাগবে। এই ডিপ স্টেট কতটুকু সক্ষমতা সম্পন্ন, কতটা শক্তিশালী সেটা কি এই শিশু বাচ্চারা জানে না? তারা জানে, তারা জেনে বুঝেই বক্তব্য দিয়েছে। কারণ ওই যে বললাম, কিছু কথা বুঝে নিতে হয়। তাদের মধ্যে তো রাজনৈতিক ওই প্রজ্ঞাটুকু নাই। তারা এত মাস বলল শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত মির্জা আব্বাস। তারা বলল 2024 সালের সেই জুলাই আন্দোলন সেটা ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান, কিন্তু আমরা জানি সেটা একটা জঙ্গি উত্থান, ডিপ স্টেটের কালার রেভলিউশন। এরপর তারা বলল শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছাত্রলীগের সাবেক নেতা দাউদ করিম ফয়সাল, যে ভারতে গ্রেফতার হয়েছে। এখন নাহিদ ইসলাম আবার বলতেছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ডিপ স্টেট। এরা কি জানে ডিপ স্টেট সম্পর্কে? এই ডিপ স্টেট যাদের বিরুদ্ধে আকারে ইঙ্গিতে ইশারায় কথা বলার কারণে, শ্বেতাঙ্গ কথা বলার কারণে, যে একটা সাদা চামড়ার দেশ আমাকে উৎখাত করতে চায়, সেন্ট মার্টিন দ্বীপ চায়, যদি আমি সেটা দেই তবে আমি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে পারবো, যদি আমি সেটা না দিই আমাকে ক্ষমতাচ্যুত করা হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই কথা বলেছিলেন। তার ঠিক কয়েক মাসের ব্যবধানে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে, তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল ডিপ স্টেট। কিন্তু সৃষ্টিকর্তার কৃপা এবং আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের সরাসরি হস্তক্ষেপের কারণে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে পারেনি। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রতি আমি অসম্ভব শ্রদ্ধা জানাই, কারণ র এখানে সরাসরি তাকে রক্ষা করেছে, হস্তক্ষেপ করেছে। অন্যথায় তাকে হত্যা করা হতো, তার লাশ, বিবস্ত্র লাশ পুরো পৃথিবীর সামনে প্রদর্শন করা হতো। জুলাই সন্ত্রাসীরা সেই বন্দোবস্ত করে ফেলেছিল, যার কারণে তারা গণভবনে হামলা করেছিল। আরেকটা আমাদের পাশের রাষ্ট্র, অর্থাৎ এই জুলাই সন্ত্রাসীদের পিতার রাষ্ট্র কিংবা দাদার রাষ্ট্র পাকিস্তান, ইমরান খান যথেষ্ট জনপ্রিয় নেতা। এই ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তার স্ত্রী সহ তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে নির্মম নির্যাতন করা হচ্ছে। তার দল, তার জনপ্রিয়তা থাকার পরেও পাকিস্তান আর্মি, পাপেট আর্মি, মার্কিনীদের পাপেট আর্মি তাকে ছেড়ে দিচ্ছে না। আর উদাহরণ আছে, ইরাকের সাদ্দাম হুসাইন, লিবিয়ার গাদ্দাফি, কত শুনবেন, ইরানের মোহাম্মদ মুসাদ্দেক, অসংখ্য শাসককে মার্কিন ডিপ স্টেট ক্ষমতাচ্যুত করেছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে কথা বলার জন্য, শুধুমাত্র তাদের বিরুদ্ধে মন্তব্য করবার জন্য। অনেককেই হত্যা করা হয়েছে। এখানে সিআইএ তাদের যে কালার রেভলিউশন অর্থাৎ আরব বসন্ত যেটাকে বলা হয়, সেই পদ্ধতি অবলম্বন করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। এখন এই এনসিপির তথাকথিত শিশুরা যেভাবে ডিপ স্টেট নিয়ে সরাসরি মন্তব্য করতেছে, যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিতর্কিত করতেছে, এদের ভবিষ্যৎ কি হতে পারে আপনারা কি ভাবতে পারেন? আর এই শিশুরা তারা স্বপ্নেও ভাবতে পারছে না, তারা কল্পনা করতে পারছে না তাদের ভবিষ্যৎ কতটা জঘন্য হবে। মার্কিন ডিপ স্টেট তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল। এই শিশু বাচ্চারা নাহিদ এবং আসিফ তারা ক্ষমতার শীর্ষস্থানে ছিল, ডক্টর ইউনূসের আশেপাশে ছিল। ইউনূসের সাথে সিআইএ ডিপ স্টেটের একটা গভীর গোপন প্রেম আছে, সেই প্রেমের সম্পর্কে তারা টুকিটাকি জেনেছে। জানার কারণে তারা এখন সেই সব বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিকলি বলে দিচ্ছে। কারণ বিএনপি তাদেরকে 2 পয়সার মূল্যায়ন করতেছে না, বিএনপি জুলাই সনদকে ঝুলিয়ে দিয়েছে। এই কারণে তারা এখন ডিপ স্টেটকে তারা বিতর্কিত করতেছে। তারা ভাবতেছে ডিপ স্টেট হয়তোবা বিএনপি সরকারকে সমর্থন দিচ্ছে। আলটিমেটলি বিএনপি ও ডিপ স্টেটের একটা পার্ট। তারা এখন বিএনপিকে ডুবাতে গিয়ে আলটিমেটলি নিজেদের ভাগ্য রেখা, নিজেদের ভবিষ্যৎ, নিজেদের পরিবার, আত্মীয় স্বজনকে যে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তারা একবারের জন্যও ভাবতেও পারতেছেন। এটাই হবে। শেখ হাসিনার মতো রাষ্ট্রপ্রধানকে ডিপ স্টেট ক্ষমতাচ্যুত করে বাংলাদেশ থেকে বাধ্য করেছে। আর এখানে শিশুরা মামুলি ব্যাপার, কোনো কিছুই না। তারেক রহমান তার মন্ত্রী পরিষদের কাউকে কখনো শুনেছেন ডিপ স্টেটের বিরুদ্ধে একটা কথা বলতে? আমরা জানি তারেক রহমান ভারতের সাথে একটা সমঝোতার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছে, ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছে, এবং তারেক রহমানকে ক্ষমতায় আনার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অসংখ্য ব্যক্তিবর্গের একটা ব্যাপক সমর্থন ছিল। কারণ তারা চায়নি বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটুক, বাংলাদেশ ইসলামিস্টরা ক্ষমতা নিক। যার কারণে বিএনপি সমর্থন পেয়েছে, বিএনপি জয়ী হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু বিএনপি পরবর্তীতে মার্কিন বলয়ে ঢুকে যেতে বাধ্য হয়েছে, কারণ তারা চায়নি ডিপ স্টেট তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করুক, তাদের প্রতি কুদৃষ্টি দিক। যেখানে তারেক রহমান নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না, যেখানে আওয়ামী লীগ এখনো ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না, সেখানে এই তথাকথিত শিশু বাচ্চারা ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলতেছে। তার মানে বুঝে নিতে হবে আপনাদেরকে, এদের সময় অতি সন্নিকটে, এরা বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। এটাই বাস্তবতা। ইতিহাস পর্যালোচনা করেন, ইতিহাস ঘাটেন, অতীত দেখেন। যারাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মন্তব্য করেছে এবং সরাসরি মন্তব্য করেছে, তারা ক্ষমতায় থাকতে পারেনি। ইভেন ভারতেও কালার রেভলিউশন ঘটানোর একটা ব্যাপক প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু ভারতবর্ষের মানুষের দেশপ্রেম, সবার আগে ভারতবর্ষ, ইন্ডিয়া ফার্স্ট, তাদের যে নীতি, এই নীতিতে অবিচল থাকার কারণে ভারতবর্ষে ডিপ স্টেট চাইলেও সুবিধা করতে পারেনি। বিভিন্ন জায়গায়, মণিপুর উদাহরণ, মণিপুর জ্বলেছে না, থেমে গিয়েছে তো,
থামিয়েছে তো নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি তো সফলভাবে থামিয়েছে না, এখনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে বাট অনেকটা নিয়ন্ত্রণে। কারণ ভারতের মানুষ আলটিমেটলি ইন্ডিয়ার বাইরে গিয়ে কোনো কিছু চিন্তা করে না, তাদের মধ্যে বিভিন্ন দল আছে, মতাদর্শ আছে, আদর্শ আছে, কিন্তু ভারতবর্ষের বিষয়ে তারা প্রত্যেকেই এক এবং অবিচল, ঐক্যবদ্ধ, যার কারণে ভারতের ডিপ স্টেট তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু বাংলাদেশে পেরেছে, কারণ বাংলাদেশে তো আউলিয়ার অভাব নাই। বাংলাদেশে তো শুধুমাত্র 12 আউলিয়া না, বাংলাদেশে তো 18 আউলিয়ার বাংলাদেশ। দুঃখিত, ভুল বললাম, 18 আউলিয়া বললে ভুল হবে, 100 আউলিয়ার বাংলাদেশ। এখানে তো রাজনৈতিক দলের কোনো অভাব নাই এবং এরা এক এক এজেন্সির দালাল, এক এক এজেন্সির হয়ে পারপাস সার্ভ করে, কেউ সিআইএ, কেউ এমএসএস, কেউ ডিপ স্টেট, কেউ আইএসআই, হোয়াটএভার। সুতরাং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম যে দুটো স্টেটমেন্ট দিয়েছে, এই দুটো স্টেটমেন্ট ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে এদেরকে শুলে চড়ানোর জন্য পর্যাপ্ত, আর কোনো কিছু লাগবে বলে মনে হয় না। এবং ইউনূস তাকে ফাঁসানোর জন্য তার উপদেষ্টা পরিষদের এই দুই উপদেষ্টা যে স্টেটমেন্ট দিয়েছে এবং হাদি হত্যাকাণ্ডের যে স্টেটমেন্ট দিয়েছে, তাতে করে আমার মনে হয় ভারতবর্ষের উচিত এখন দাউদ করিম ফয়সালকে ছেড়ে দেওয়া। কারণ নাহিদ ইসলাম স্টেটমেন্ট দিয়েছে হাদি হত্যার সাথে ডিপ স্টেট জড়িত ছিল। এখন বাংলাদেশের বর্তমান সরকারের উচিত হবে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়াকে গ্রেফতার করে তাদেরকে রিমান্ডে নিলে বোঝা যাবে সত্যিটা আসলে কি, তারা অ্যাকচুয়ালি সম্পৃক্ত ছিল কিনা। ইনকিলাব মঞ্চ হাদি হত্যার এত বিচার চাইলো, এখন নাহিদ ইসলাম যেহেতু বলতেছে ডিপ স্টেট এই হত্যার সাথে সম্পৃক্ত, সুতরাং এখন ইনকিলাব মঞ্চের জুমা বৌদি, জাবের, এবি জব্বার যারা আছে, হোয়াটএভার, মুসাদ্দেক, এদের উচিত এখন মার্কিন এম্বাসি অভিমুখে লং মার্চ ঘোষণা করা, কারণ ডিপ স্টেট তো মার্কিন এম্বাসির একটা পার্ট। সুতরাং তোমাদের উচিত এখন ডিপ স্টেটের এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ডিপ স্টেট কেন হাদি হত্যার সাথে সম্পৃক্ত এই ব্যাখ্যা নাহিদ ইসলামকে দিতে হবে। এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্র অথবা মার্কিন এম্বাসি অভিমুখে তোমাদের একটা লং মার্চ কর্মসূচি আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, ভালো থাকবেন। এভাবেই গোপন কথা আরো বের হয়ে আসবে। ফেসবুকে একটা ভাইরাল গান আছে, গোপনে আর প্রেম হবে না, প্রেম হইবে ওপেনে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।